নমস্কার, গুড ইভিনিং। আমি মা সৈয়দ, আর আজ আরও একটা এপিসোড নিয়ে বিগ স্টোরিতে আমি রয়েছি আপনাদের সঙ্গে। গতকাল থেকে আমরা দেখেছি কিভাবে হকিমপুর সীমান্তে একের পর এক বাংলাদেশির বাড়ি ফেরার হিড়িকের সেই ছবি আপনাদের দেখিয়েছি, সেই খবর। কিভাবে রোকেয়া বিবি নামে একজন অবৈধ বাংলাদেশি নাগরিক 10 বছর ধরে বাংলায় ছিলেন, লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, রেশন পেতেন, দুবার ভোটও দিয়েছেন। কিন্তু আজ দেখাবো এই বাংলাদেশিরা এখানে কিভাবে নকল পরিচয়পত্র, নকল আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট কিভাবে তৈরি করেন। এই চক্রের পর্দাফাঁস আজ বিগ স্টোরিতে। পশ্চিমবঙ্গ, আমাদের বাংলা, ভারতের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সীমান্ত রাজ্য, কিন্তু বিশ্বাস করুন আজ এই রাজ্য পরিণত হয়েছে এক গভীর জাতীয় নিরাপত্তা সংকটের একেবারে কেন্দ্রস্থলে। আমরা কথা বলছি জাল পাসপোর্ট কিংবা ফেক পাসপোর্ট এবং ভুয়ো নথি বা ফর্জ ডকুমেন্ট চক্র নিয়ে, যা শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা দেশের সুরক্ষাকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। এই চক্রের সঙ্গে বাংলাদেশি এবং পাকিস্তানি অপারেটিভদের গভীর যোগ রয়েছে। এই কারণেই এটা বেঙ্গল অ্যান্ড ন্যাশনাল সিকিউরিটির একটা বড় অ্যালার্ট। এই সিন্ডিকেট কিভাবে চলছে জানেন? কারা এর পেছনে রয়েছে? আর কেন আজ স্বরূপনগর হাকিমপুর সীমান্তে কাতারে কাতারে মানুষ ফিরতে চাইছে? তদন্তকারী সংস্থাগুলির হাতে উঠে আসছে পশ্চিমবঙ্গর ঠিকানা দেওয়া শত শত ভারতীয় পাসপোর্ট, যা বিদেশ যাওয়ার জন্য ব্যবহৃত হচ্ছিল। নদিয়া, কলকাতা, বীরভূম এই জেলাগুলিতে গজিয়ে উঠেছে একাধিক সিন্ডিকেট। সেই সিন্ডিকেটগুলোর তথ্য ফাঁস হবে আজ। এই সিন্ডিকেট অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য ভুয়ো নথি যেমন তৈরি করে, যেমন ধরুন আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, জন্মের শংসাপত্র কিংবা বার্থ সার্টিফিকেট, এমনকি পূর্ণাঙ্গ ভারতীয় পাসপোর্টও তাইরা তৈরি করে দিচ্ছিল। নদিয়ার চাকদা সম্প্রতি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সেখানে একটি অভিযান চালায় এবং অভিযান চালিয়ে বিপ্লব সরকার এবং তার পরিবারের সদস্যদের গ্রেফতার করেছে। তারা নাকি শত শত জাল পাসপোর্টের আবেদন প্রক্রিয়া করত, যেখানে অবৈধ বাংলাদেশি নাগরিকদের ডেটা ব্যবহার করা হতো। এই সেই বিপ্লব সরকার। এই খবর সারাদিন আমাদের নিউজ রুমেই থাকে, সমস্ত সংবাদ মাধ্যমের নিউজ রুমে থাকে, কেউ আর দেখায় না। কেউ একটু দাদার দিকে, কেউ একটু দিদির দিকে, তাই দেশের কথা আর কে বলবে। কিন্তু ক্যালকাটা নিউজের বিগ স্টোরিতে কোনো দাদা দিদির পরোয়া করি না আমরা। কথা বলি স্পষ্টভাবে, চোখে চোখ রেখে শিরদাঁড়া সোজা করে এই দেশের জন্য। তাই আজকে এই খবর, চাকদার এই ভদ্রলোক যে শত শত ফেক পাসপোর্ট, জাল পাসপোর্টের আবেদন করেছিলেন বিপ্লব সরকার, সে আর তার স্ত্রী। কারণ অবৈধ বাংলাদেশি নাগরিকদের ডেটা ব্যবহার করা হতো এবং সেই ডেটা দিয়ে তাদের ফেক পাসপোর্ট বানিয়ে দেওয়া হতো। একটা জাল ভারতীয় পরিচয় পেতে কত খরচ হয় জানেন? এই মার্কেট চলে মূলত দুটো স্তরের পেমেন্ট কাঠামোর ওপর। প্রথমে বাংলায় অবৈধ প্রবেশের ব্যবস্থা এবং প্রাথমিক ভুয়ো নথি, যেমন ধরুন রেশন কার্ড, আধার কার্ড, এগুলো জোগাড় করার কিংবা এগুলো জোগাড় করতে খরচ হয় 1.5 লাখ থেকে 2 লাখ টাকা পর্যন্ত। 1.5 লাখ থেকে 2 লাখ টাকা দিলে অবৈধভাবে ভারতে আসা যায় এবং এই সমস্ত অর্থাৎ আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, বার্থ সার্টিফিকেট, এই নথিগুলো ভুয়ো নথি পাওয়া যায়। 1.5 থেকে 2 লাখ খরচ। আর যদি আপনি একটি সম্পূর্ণ ভুয়ো ভারতীয় পাসপোর্ট চান, সেকেন্ড স্টেজ, দ্বিতীয় স্তরে, তার দাম 75,000 থেকে 1 লাখ টাকা। আগে তৈরি করা ভুয়ো আইডিগুলোর ওপর নির্ভর করে এবং তারপর সেই আইডিগুলো ব্যবহার করে বানানো হয়। অর্থাৎ দুটি স্টেজ আছে। প্রথম স্টেজে ভুয়ো বার্থ সার্টিফিকেট, ভুয়ো রেশন, আধার, প্যান এইগুলো বানানো হবে, ভোটার কার্ড সমেত। সেকেন্ড স্টেজে তার জন্য আপনি 1.5 থেকে 2 লক্ষ টাকা দিচ্ছেন। সেকেন্ড স্টেজে আপনি আবার 75 থেকে 1 লাখ টাকা দিচ্ছেন, কারণ সেই ভুয়ো আইডিগুলোকে ব্যবহার করে এবার একটা পূর্ণাঙ্গ ভারতীয় পাসপোর্ট আপনার হাতে পৌঁছে যাবে। মোট খরচ 2.5 থেকে 3 লক্ষ টাকা। 2.5 থেকে 3 লক্ষ টাকা দিলে ভুয়ো ভারতীয় নাগরিকত্ব এই বাংলায় বসে মিলছিল, পাওয়া যেত। কারা এই জঘন্য খেলায় জড়িত? এই জালিয়াতির জন্য ভেতরের সাহায্য, অর্থাৎ ইনসাইড হ্যান্ড, একেবারে ভেতরের কোনো যোগসাযোগ না থাকলে এই জালিয়াতি সম্ভব নয়। ভেতরের মানুষের সাহায্য প্রয়োজন। সাইবার ক্যাফে থেকে শুরু করে পাসপোর্ট সেবা কেন্দ্র কিংবা পিএসকে, তার আশেপাশে থাকা জালিয়াতরা এই কাজের মূল ভিত্তি, একেবারে মূল স্তম্ভ। কিন্তু ভেতরের লোক কারা?
কলকাতায় এক আইন সহায়ক সমীর দাস এবং একজন অবসরপ্রাপ্ত সাব ইন্সপেক্টর পর্যন্ত ধরা পড়েছেন, যারা টাকার বিনিময়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আইনি মর্যাদা পেতে সাহায্য করতে। শুধু তাই নয়, পাসপোর্ট অফিস এবং কিছু থানা পুলিশের বেশ কিছু কর্মীরাও বর্তমানে কড়া নজরে আছেন। তদন্তকারী ইনভেস্টিগেটিং অফিসারদের কড়া নজরে আছেন। বীরভূমে ডিজিটাল সরঞ্জাম ব্যবহার করে জাল নথি প্রস্তুতকারী এক সিন্ডিকেটকেও ফাঁস করেছে বেঙ্গল এসটিএফ। বেঙ্গল এসটিএফ বীরভূম থেকে ওরকম একটা চক্রান্তকে ফাঁস করেছে। কিন্তু এই সিন্ডিকেট কেন এত মারাত্মক বলুন তো? দেখুন, এই সিন্ডিকেট তো শুধু টাকা রোজগার করে না। আপনার কি মনে হচ্ছে এরা শুধু টাকা রোজগার করার জন্য, বেআইনি পথে ইল্লিগালভাবে টাকা কামাবার জন্য এই কাজ করছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো বিপদ? জাল পাসপোর্টের এই জাল শুধু বাংলাদেশে সীমাবদ্ধ নয়। তদন্তে দেখা যাচ্ছে পাকিস্তানি অপারেটিভদের যুক্ত থাকার ভয়ঙ্কর তথ্য যা আমাদের গোয়েন্দারা পাচ্ছে। ইডির তদন্তে নদিয়ার চাকদাহে গ্রেফতার হওয়া ইন্দ্রভূষণ হালদার, যিনি একটি সাইবার ক্যাফে চালাতেন, তিনি ছিলেন পাকিস্তানি অপারেটিভদের জন্য ভুয়ো পরিচয় তৈরি করার অন্যতম প্রধান মাধ্যম। এই মুহূর্তে ইডি এমন 7 জন পাকিস্তানি নাগরিককে চিহ্নিত করার চেষ্টা করছে যাদের হাতে ভুয়ো ভারতীয় পাসপোর্ট রয়েছে। আমাদের জাতীয় নিরাপত্তার মূল ভিত্তি আজ প্রশ্নের মুখে। চাকদার মানুষজন এই খবর সামনে আসার পর কি বলছে শুনবেন, শুনুন। তো আমি একটা গরিব, আমি তো শিক্ষিত যদি হইতাম তাহলে পাসপোর্টটা আমি দেখতাম, তাহলে আমি নিশ্চয়ই জাল কি না বলে বসতো। সেটা আমরা জানি না। হ্যাঁ, এখন শুনে যাচ্ছে পাসপোর্টে যা। হ্যাঁ, এখন তো আপনি জানি না 3 জন ধরে নিয়ে গেল। তাতে আমি জানি না 3 জনের পাসপোর্ট কাজ জানি তো। এখন সময় জাল একটাই পাসপোর্ট, 2 ভাই, একটা বিপুল সরকার, একটা বিপ্লব সরকার। তুলে নিয়ে গেল ওদের 2 ছেলে, বাবা বিপ্লব সরকার, বিপুল সরকার, বিনন্দ সরকার। কাঠমিস্ত্রি কাজ করে, আর ওই বিপুল সরকার রাজমিস্ত্রি, মানে মাঠে জন খাটে। ওর বাবা ওজন চেহারা দেখে বুঝতে পারছেন? বাবার নাম বিনন্দ সরকার। নিয়ে গেল, এটাই তো আমরা বুঝতে পারছি না, কারণ আমরা তো জানি না। হ্যাঁ, পাসপোর্টের সম্বন্ধে কিছু শুনলাম যে জাল পাসপোর্ট, হ্যাঁ সেটাই শুনলাম। কাকা আছে, হ্যাঁ কাকা আছে, সাক্ষাৎ কাকা আছে বাংলাদেশও। তো ওরা যাবে না? বাংলাদেশি সব রয়েছে, ওগো সব গোষ্ঠী আছে হলো। হ্যাঁ, এরা কত বছর হয়েছে এখানে এসছে? এখানে 40 বছর এরকম। হ্যাঁ, ওই ছবি দেখাচ্ছি আপনাদের একেবারে গোল গোল করে চিহ্নিত করে। এরা সব ভুয়ো পাসপোর্টের কাজে যুক্ত ছিলেন, ভুয়ো পাসপোর্ট বানাতেন, বাংলাদেশি নাগরিকদের হাতে ভুয়ো শংসাপত্র, ভুয়ো ডকুমেন্ট, ভুয়ো পাসপোর্ট এরা তুলে দিতেন। এবং এদের জন্য আজকে আমাদের জাতীয় নিরাপত্তার মূল ভিত্তি প্রশ্নের মুখে পড়েছে। কিভাবে তারা এত সহজে এই কাজটা করে? সিন্ডিকেটগুলো প্রথমে কি করে আজ চলুন পর্দাফাশ করব। প্রথমে ভুয়ো রেশন কার্ড বা ভোটার কার্ড জোগাড় করে, এরপর সেই কার্ডের ভিত্তিতে অন্যান্য আইডি যেমন আধার কার্ড, প্যান কার্ড তৈরি করা হয়। এই সমস্ত ভুয়ো নথি পাসপোর্ট পাওয়ার ভিত্তি হিসেবে ব্যবহার করা হয়, অর্থাৎ পাসপোর্টের জন্য এই সমস্ত ভুয়ো নথিগুলোকেই ব্যবহার করা হয়। সাইবার ক্যাফেগুলো ব্যবহার করা হয় প্রক্রিয়া করার জন্য, অর্থাৎ অপারেশনসের জন্য সাইবার ক্যাফেগুলোকে ব্যবহার করা হয়। এবং তথ্য যাচাইয়ের জন্য কিংবা ভেরিফিকেশনের জন্য, ভেরিফিকেশনের যে লুপহোলস, তথ্য যাচাইকরণের যে ফাঁক ফোকর রয়েছে, সেগুলোকে কাজে লাগানো হয়। এই চক্রগুলি ডিজিটাল টেমপ্লেট প্রতিলিপি কিংবা ডিজিটাল ডুপ্লিকেশন এবং দুর্বল যাচাইকরণ সিস্টেমের সুবিধা নেয় এবং তারপর ফেক পাসপোর্ট তৈরি করে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত বড় একটি মার্কেটের মতো অর্থ কোথায় যায়? এত বড় একটি মার্কেট, প্রচুর টাকা ওঠে। একটা পাসপোর্ট প্লাস ডকুমেন্টস 3 লাখ টাকা, শুধু ডকুমেন্টস 1.5 থেকে 2 লাখ টাকা। তা এত পাসপোর্ট এবং ডকুমেন্টস জাল করার পর যে কোটি কোটি টাকা ওঠে, কোথায় যায়? হাওয়ালার পথ ধরে সেই টাকা যাচ্ছে বাংলাদেশে। কোন উদ্দেশ্যে? এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট কিংবা ইডি এই জালিয়াতের অর্থের পথ খুঁজে বার করেছে। তারা দেখছে এই অপরাধের মাধ্যমে যে টাকা
অর্জিত হচ্ছে, যে টাকা পাওয়া যাচ্ছে, সেই টাকা প্রায়শই হাওয়ালা নেটওয়ার্কের চ্যানেলের মাধ্যমে বাংলাদেশে পাচার করা হচ্ছে। আর এখানেই সব থেকে বড় প্রশ্ন উঠছে, এই পাচার হওয়া অর্থের পেছনে কি শুধুই আর্থিক লেনদেন, নাকি এই টাকা ভারত বিরোধী সন্ত্রাসেও ব্যবহার করা হচ্ছে? তদন্তকারীরা সন্দেহ করছেন এই অর্থের সাথে মৌলবাদী নেটওয়ার্কের যোগসূত্র থাকতে পারে। এই চক্রগুলি আন্তর্জাতিক সংযোগও বজায় রাখে। বাংলাদেশি, পাকিস্তানি এবং অন্যান্য বিদেশি এজেন্টরা এই নথিগুলি ব্যবহার করে অনুপ্রবেশ, অবৈধ ভ্রমণ বা ভিসা জালিয়াতির সুবিধা করে দেয়। একটা বিরাট চক্র, এই নেক্সাস বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে কানেক্টেড। এই টাকা ক্যাশ হাওয়ালা মারফত চলে যাচ্ছে বাংলাদেশে, সেখান থেকে এটা নাশকতার জন্য ব্যবহার হচ্ছে, আবার অনুপ্রবেশের কাজে লাগছে, অবৈধ ভ্রমণ বা ভিসা জালিয়াতি তার কাজেও লাগছে। এই চক্রটি পুরোপুরি ক্যাশ বা হাওয়ালার ওপর নির্ভর। কোনো ব্যাংক পেমেন্ট, ইউপিআই পেমেন্ট হয় না, ক্যাশ দিতে হয়, হার্ড ক্যাশ। তারা ভুয়ো সিল বা জলছাপ নকল করে এবং অবৈধ এজেন্টদের মাধ্যমে গোপন কেন্দ্র বা ক্ল্যান্ডেস্টাইন সেন্টার, যেগুলোকে আমরা বলি গোপন কেন্দ্র, ক্ল্যান্ডেস্টাইন সেন্টার থেকে এই কাজ করে। তাদের প্রযুক্তিগত অভিযোজন ক্ষমতা এবং দুর্নীতির সঙ্গে গাঁটছড়া এদেরকে আইন প্রয়োগকারী সংস্থার বিরুদ্ধে স্থিতিস্থাপক করে তুলেছে, অনেকটাই স্থিতিশীল। কিন্তু এই মার্কেট যখন ফাঁস হলো, তখন সেই গ্রামের কি অবস্থা যেখান থেকে এই জালিয়াতিদের উৎস খোঁজা হলো? অর্থাৎ চাকদার লোকজন কি বলছে? চাকদার লোকজন বলছে তারা শুনতো, তারা জানতো, কিন্তু ভয়ে কেউ কোনোদিন কিছুই করতে পারতো না। চাকদার মানুষের বক্তব্য আরও একবার দেখাবো। তো আমি একটা গরিব, আমি তো শিক্ষিত যদি হইতাম তাহলে পাসপোর্টটা আমি দেখতাম, তাহলে আমি নিশ্চয়ই জাল কি না ওই বসতো। পাসপোর্টটা কি নাকি জালিয়াতি? সেটা আমরা জানি না। পাসপোর্টটাই যা। হ্যাঁ, এখন তো শুনে যাচ্ছে পাসপোর্টে যা। হ্যাঁ, এখন তো আপনি জানি না, 3 জন ধরে নিয়ে গেল। তাতে আমি জানি না 3 জনের পাসপোর্ট কাজ জানি তো, এখন সময় জাল একটাই পাসপোর্ট। 2 ভাই, একটা বিপুল সরকার, একটা বিপ্লব সরকার। তুলে নিয়ে গেল ওদের 2 ছেলে, বাবা বিপ্লব সরকার, বিপুল সরকার, বিনন্দ সরকার। বিপ্লব সরকার কাঠমিস্ত্রি কাজ করে, আর ওই বিপুল সরকার রাজমিস্ত্রি, মানে মাঠে জন খাটে। ওর বাবা ওজন, চেহারা থেকে বুঝতে পারছেন? বাবার নাম বিনন্দ সরকার। নিয়ে গেল, ওইটাই তো আমরা বুঝতে পারছি না, কারণ আমরা তো জানি না। হ্যাঁ, পাসপোর্টের সম্বন্ধে কিছু শুনলাম যে জাল পাসপোর্ট, হ্যাঁ সেটাই শুনলাম। কাকা আছে, বিপ্লবের কাকা হ্যাঁ কাকা আছে, সাক্ষাৎ কাকা আছে বাংলাদেশও। তো ওরা যাবে না? বাংলাদেশি সব রয়েছে। ওদের সব গোষ্ঠী আছে ওখানে। হ্যাঁ, এরা কত বছর হয়েছে এখানে এসছে? এখানে 40 বছর এরকম। হ্যাঁ, ওই বাংলাদেশি তারা বলছে আমরা ভুয়ো পাসপোর্ট পেতাম, ভুয়ো আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, এমনকি বার্থ সার্টিফিকেটও পেতাম। করিয়ে দিত সেই বিপ্লব। চাকদায় টাকা নিত, সার্ভিস দিত, সবাই জানতো, সবার চোখের সামনে এটা হচ্ছে, কেউ কিচ্ছু বলছে না। এই ভুয়ো জন্ম শংসাপত্রের রাজধানী বাংলা, এই বাংলার এক গ্রামের এই গোটা ঘান্টটা ঘটেছে। এটা বাংলার জন্য লজ্জা, এটা পশ্চিমবঙ্গের জন্য লজ্জা। নেতা মন্ত্রীরা শুনছেন কি? কেন্দ্র এবং রাজ্যের দুজনকেই প্রশ্ন করছি। এই সোনার বাংলা, এই পশ্চিমবঙ্গ যদি ভুয়ো জন্ম শংসাপত্র, ভুয়ো পাসপোর্ট, ভুয়ো আধার কার্ড, ভুয়ো ভোটার কার্ডের রাজধানী হয়ে ওঠে, তাহলে আর কিসের বিশ্ব বাংলা, আর কিসের উন্নয়ন? একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি। দেখব এই সিন্ডিকেট আরও কতটা ছড়িয়েছিল, এবং একই সঙ্গে কুর্নিশ জানাবো বেঙ্গল এসটিএফকে, রাজ্যের প্রশাসনের সেই মানুষগুলোকে যারা কড়া হাতে দমন করেছে, ভেস্তে যাওয়া বাংলার মধ্যে বিশ্ব বাংলাকে এখনো বাঁচিয়ে রেখেছে। ভুয়ো জন্ম শংসাপত্রের রাজধানী হয়ে উঠছে এই বাংলার এক গ্রাম, এবং সেটা পশ্চিমবঙ্গের জন্য রীতিমতো লজ্জায়। এই কেলেঙ্কারির কারণে বাংলার একটি গ্রাম আজ লজ্জায় মাথা নত করছে। সেই গ্রামকে নাকি এখন মানুষ আড়ালে ভারতের ভুয়ো জন্ম শংসাপত্রের রাজধানী বলে ডাকছে। এই রকম কলঙ্কিত তকমা কেন? কারণ এই সিন্ডিকেটগুলি কেবল পাসপোর্ট নয়, একেবারে জন্ম থেকেই ভুয়ো পরিচয় তৈরি করে দিচ্ছে। মানে ফ্রম বার্থ টু ডেথ সব পাবেন,
কিন্তু ভুয়ো। এই ভয়াবহতা দেখে এখন সুরক্ষা সংস্থাগুলো কি করছে জানেন? নিরাপত্তা সংস্থাগুলো এখন যাচাইকরণ প্রক্রিয়া আরো জোরদার করছে। ইলেকশন কমিশন এবং ফরেনার্স রিজিয়নাল রেজিস্ট্রেশন অফিস প্রতিদিন এপিক কার্ডের যাচাইকরণের তথ্য আদান প্রদান করছে। সংবেদনশীল অঞ্চলগুলিতে নিয়মিত পুনরায় যাচাইকরণ অভিযান চালানো হচ্ছে। প্রচুর পাসপোর্ট এবং নথি ফরেনসিক পরীক্ষার অধীনে রয়েছে। কিন্তু যখন সরকার কঠোর হচ্ছে, ঠিক তখনই সীমান্তের ওপারে একটা অদ্ভুত দৃশ্য দেখা যাচ্ছে। সীমান্তের নীরব বোমা। কেন দলে দলে ফিরতে চাইছে বাংলাদেশিরা? এই মুহূর্তে আমাদের কাছে এসেছে একটি জরুরি খবর। স্বরূপনগরের হাকিমপুর সীমান্ত, দেখুন ছবিটা দেখুন। গত কয়েকদিনের পর আজও এই সীমান্তে ভিড় জমছে বাংলাদেশিদের। আজ সংখ্যাটা প্রায় ৩০০-র কাছাকাছি। টোটাল সংখ্যাটা প্রায় ২০০০-এর কাছাকাছি। সপরিবারে সীমান্ত পার হয়ে বাংলাদেশে ফেরার সুযোগের অপেক্ষায় রয়েছে। কেন? কারণ এতদিন ধরে যারা অবৈধভাবে ভারতে বসবাস করত, তারা এবার সার্চ চালু হতেই বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছে। এই মানুষগুলো যারা দিনের পর দিন ভুয়ো পরিচয় নিয়ে, ভুয়ো জন্ম শংসাপত্র, ভুয়ো ভোটার কার্ড, ভুয়ো রেশন কার্ড, এমনকি অনেকে ভুয়ো পাসপোর্ট, ভুয়ো পরিচয়পত্র নিয়ে আমাদের সমাজে মিশে গিয়েছিল, তারা কেন হঠাৎ পালাতে চাইছে বলুন তো? এটাই হলো সব থেকে বড় প্রশ্ন। হঠাৎ এই মাস এক্সোডাস কেন? ইডি এবং অন্যান্য সংস্থার লাগাতার অভিযান, যাচাইকরণের কঠোর পদ্ধতি আর এই সিন্ডিকেটগুলো ফাঁস হয়ে যাওয়াই মূল কারণ। এই অবৈধ অনুপ্রবেশকারীরা ভুয়ো নথি দিয়ে আইনি মর্যাদা লাভ করেছিল। এখন যখন সেই মার্কেটগুলো ভাঙছে, তখন তাদের ভুয়ো জীবনের কাঠামোটাও একেবারে তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। এই হুমকি একটি জটিল এবং বিকশিত রূপ নিয়েছে, যার মোকাবিলায় বহু এজেন্সির সহযোগিতা প্রয়োজন। আইন প্রয়োগকারী সংস্থাগুলো এখন প্রধান সন্দেহভাজনদের জন্য লুকআউট নোটিশ জারি করেছে। আমরা দেখেছি এই মার্কেট স্থানীয় দালাল, অবসরপ্রাপ্ত পুলিশ এবং সাইবার ক্যাফে মালিকদের হাত ধরে কিভাবে নিজেদের জাল ছড়িয়েছে। কিন্তু এই পুরো মার্কেটের আসল মাথা কারা? সেই উত্তর লুকিয়ে আছে একটি অন্ধকার ফাইলের ভেতর। খুলবো আজ সেই ফাইলটা। ইডি তদন্ত চালাচ্ছে। তারা এই চক্রের সাথে যুক্ত এমন 7 জন পাকিস্তানি নাগরিককে চিহ্নিত করেছে কিংবা চিহ্নিত করার চেষ্টা করছে, যারা ভারতীয় পাসপোর্ট হাতে নিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছে। তারা কি শুধু অনুপ্রবেশকারী, নাকি তাদের উদ্দেশ্য আরও ভয়াবহ? এই পাকিস্তানি অপারেটিভদের সঙ্গে বাংলা থেকে হাওয়ালার মাধ্যমে পাচার হওয়া অর্থের কোনো যোগসূত্র কি আছে? এরা কি কোনো স্লিপার সেল? এরা কি আইএসআই এর এজেন্ট? এটাই হলো সবচেয়ে বড় সাসপেন্স। এই 7 জন কারা? তাদের আসল পরিচয় কি? একজনের ছবি দেখাবো, আজহার। এই আজহারের নাম শুনেছিলেন? এই বিরাটি থেকে আবজার হয়েছিল আজাদ। এই আজাদ ভুয়ো পাসপোর্ট বানাতো। এই আজাদকে প্রথমে সন্দেহ করা হয়েছিল যে এ নাকি বাংলাদেশের নাগরিক, এখানে এসেই কারবার করছে। পরে জানা গেল আজাদ পাকিস্তানের নাগরিক। আজাদ কি তাহলে আইএসআই এজেন্ট? এই হচ্ছে সেই আজাদ মল্লিক, ভুয়ো পাসপোর্ট কাণ্ডে অভিযুক্ত। একে দেখে আপনার মনে হচ্ছে, একবার আজাদের ছবিটা চালাও, একে কি আজাদকে দেখে কি মনে হচ্ছে যে সে একটা নর্মাল জালিয়াত? পরতে পরতে রয়েছে এজেন্ট হওয়ার সাসপিশন। এই 7 জন যাদের কথা বলা হচ্ছে, আজাদ মল্লিক সহ আরো 7 জন, তাদের আসল পরিচয় কি? সেই উত্তর এখনো অন্ধকারে। এই ভয়াবহ জালিয়াত চক্রের শিকড় কত গভীরে বিস্তৃত, তার ইঙ্গিত আমরা পেয়েছি। সিস্টেমের একেবারে ভেতরের লোক কিভাবে এই মার্কেটে মদত দিচ্ছিল? একজন আইন সহায়ক, একজন অবসরপ্রাপ্ত সাব ইন্সপেক্টর, এরা নিজেদের পকেট গরম করতে দেশের নিরাপত্তা বিক্রি করে দিচ্ছিল। স্থানীয় পুলিশ এবং পাসপোর্ট অফিসারের কর্মকর্তারা যখন দুর্নীতির মাধ্যমে এই অনিয়মগুলি উপেক্ষা করেন, তখন জালিয়াতরা খুব সহজেই ভুয়ো সিল বা জলছাপ নকল করে এবং সুরক্ষা যাচাইকরণকে এড়িয়ে গিয়ে এই কাজ করতে পারে। যখন রক্ষকই ভক্ষক হয়, তখন অনুপ্রবেশকারীরা আইনি মর্যাদা পেয়ে যায়। আমরা আবার সেই হাওয়ালার পথে ফিরে যাব। তদন্তকারী সংস্থা কেন সন্দেহ করছে যে এই টাকা মৌলবাদী নেটওয়ার্কের দিকে যাচ্ছে? কারণ কি সিন্ডিকেট শুধুমাত্র পরিচয়পত্র তৈরি করছে না, এই সিন্ডিকেট ভারতীয় ভূখণ্ডে বিদেশি শক্তির অনুপ্রবেশের সুযোগ করে দিচ্ছে।
যখন জাল নথি তৈরি এবং তা আন্তর্জাতিক অপরাধের সাথে যুক্ত হয়, তখন তার শুধু অর্থনৈতিক অপরাধ থাকে না, জাতীয় নিরাপত্তার উপর সরাসরি আঘাত। এই মার্কেট একটি জটিল বিকশিত হুমকি। তাদের প্রযুক্তিগত অভিযোজন ক্ষমতা এবং দুর্নীতির সঙ্গে গাঁটছাড়া এই মার্কেটকে আরও শক্তিশালী করছে। এই মার্কেটের মোকাবিলায় বহু এজেন্সি সহযোগিতা করছে। আমাদের সীমান্তের কাঁটাতারের বেড়া, আমাদের আইনি সুরক্ষা, সব কিছুকে বুড়ো আঙুল দেখাচ্ছে এই জালিয়াত চক্র। পশ্চিমবঙ্গ যদি এই জাল পাসপোর্টের একটি প্রধান কেন্দ্রে পরিণত হয়, তবে দেশের নিরাপত্তাকে নিশ্চিত করবে কে? যখন অবৈধ অনুপ্রবেশকারীরা অবাধে জাল পরিচয় নিয়ে সমাজে মিশে যায়, যখন হাওয়ালার টাকা সীমান্ত পেরিয়ে মৌলবাদী নেটওয়ার্কে পৌঁছয়, এবং যখন প্রশাসন ও পুলিশ বিভাগের লোক এর সাথে যুক্ত থাকার খবর ওঠে, তখন প্রশ্ন একটাই, আসলে আমরা কাকে বিশ্বাস করব? আজ যদি শত শত অবৈধ বসবাসকারী হাকিমপুর সীমান্তে ফিরতে ভিড় করে, তাহলে ভাবতে হবে এই বাংলায় এখনো কত হাজার ভুয়ো নাগরিক লুকিয়ে আছে, যাদের হাতে রয়েছে আপনারই মতো একটি ভারতীয় পাসপোর্ট। এই জাল কি শেষ হবে, নাকি শুধু মুখ বদল হবে, মুখ বদলাবে? সময় দেবে এর উত্তর। আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন, ভালো রাখবেন। জয় হিন্দ।